কল্পনা করুন একটা মাত্র বোমা, যেটা মাত্র কয়েক সেকেন্ডে একটা পুরো শহর মাটির সাথে মিশিয়ে দিতে পারে। একটা বোমা যার আগুন সূর্যের চেয়েও বেশি গরম। একটা বোমা যার বিকিরণ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ডিএনএ ধ্বংস করতে পারে। এটা কোনো সায়েন্স ফিকশন না, এটাই বাস্তবতা। আজ পৃথিবীতে মোট ১৩,০০০-এর বেশি পারমাণবিক অস্ত্র আছে। তার মধ্যে মাত্র ১০০টি বোমা বিস্ফোরিত হলেই পৃথিবীর বায়ুমণ্ডল এতটাই পরিবর্তন হয়ে যাবে যে পুরো বিশ্বে দুর্ভিক্ষ শুরু হবে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন নিউক্লিয়ার উইন্টার। তাহলে প্রশ্ন হলো, কিভাবে মানুষ এই অস্ত্র তৈরি করল? কোন দেশ, কখন, কিভাবে, কার সাহায্যে এই বিধ্বংসী শক্তি অর্জন করল? এবং সবচেয়ে ভয়ের কথা, কোন দেশগুলো এখনও এই অস্ত্র তৈরির পথে আছে? আজকের ভিডিওতে আমরা সেই সম্পূর্ণ গল্পটা জানব। আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গোপন রেসের গল্পে। আপনি দেখছেন নেবিউলা নেশন, এবং এই ভিডিও শেষ হওয়ার পর আপনি কোনো দিন পৃথিবীর মানচিত্রের দিকে একই চোখে তাকাবেন না। আমাদের গল্প শুরু করার আগে একটু বিজ্ঞান বুঝে নেওয়া দরকার, কারণ এটা না বুঝলে এই রেসের ভয়াবহতা আপনি সত্যিকার অর্থে অনুভব করতে পারবেন না। প্রতিটি পদার্থ তৈরি হয়েছে পরমাণু দিয়ে, অ্যাটম। পরমাণুর মাঝে থাকে নিউক্লিয়াস, আর তার চারপাশে ঘোরে ইলেকট্রন। এখন যদি আপনি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো ভারী মৌলের নিউক্লিয়াসে একটা নিউট্রন ছুঁড়ে মারেন, তাহলে সেই নিউক্লিয়াস দুটো ভাগ হয়ে যায়। এই প্রক্রিয়ার নাম নিউক্লিয়ার ফিশন, পারমাণবিক বিভাজন। এই বিভাজনে যে শক্তি বেরোয় তা এতটাই অবিশ্বাস্য যে 1 কেজি ইউরেনিয়াম থেকে প্রায় 30 লাখ কেজি কয়লার সমান শক্তি পাওয়া যায়। কিন্তু এখানেই শেষ না। একটা নিউক্লিয়াস ভাঙলে বেরোয় আরও 2-3টে নিউট্রন। সেগুলো আবার পাশের নিউক্লিয়াসকে ভাঙে, সেগুলো আবার আরও নিউট্রন বের করে। এই প্রক্রিয়া কোটি কোটি গুণে বাড়তে থাকে, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়। এর নাম চেইন রিঅ্যাকশন, শৃঙ্খল প্রতিক্রিয়া। এই প্রচণ্ড শক্তি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই হয় পারমাণবিক বিস্ফোরণ। হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সেটার কেন্দ্রের তাপমাত্রা ছিল প্রায় 3 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের কেন্দ্রের তাপমাত্রার দ্বিগুণ। এখন ভাবুন, যে অস্ত্রটা সূর্যের চেয়েও গরম, সেটা তৈরির জন্য কতটা মরিয়া ছিল পৃথিবীর প্রতিটি শক্তিশালী দেশ। সাল ১৯৩৮। জার্মানির বার্লিনে 2 বিজ্ঞানী অটো হান এবং ফ্রিটস স্ট্রাসম্যান একটা পরীক্ষা করছিলেন। তারা ইউরেনিয়াম পরমাণুতে নিউট্রন ছুঁড়ে মেরেছিলেন। ফলাফল দেখে তারা নিজেরাই বিশ্বাস করতে পারছিলেন না। পরমাণু ভেঙে গেছে, এবং সেই ভাঙনে বেরিয়ে এসেছে অকল্পনীয় পরিমাণ শক্তি। এটাই ছিল নিউক্লিয়ার ফিশনের আনুষ্ঠানিক আবিষ্কার। সেই রাতটা ছিল মানব ইতিহাসের এক অদৃশ্য মোড়, কারণ এই একটা আবিষ্কার থেকেই জন্ম নেবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ১৯৩৯ সালে আলবার্ট আইনস্টাইন, যার বিখ্যাত সমীকরণ E=mc², এই শক্তির গাণিতিক ভিত্তি, তিনি সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লেখেন। চিঠিতে তিনি সতর্ক করেন, জার্মানি হয়তো এই শক্তিকে অস্ত্রে পরিণত করার চেষ্টা করছে। সেই চিঠিটা ছিল এক নতুন যুগের শুরু। পারমাণবিক অস্ত্রের রেস শুরু হয়েছিল সেদিন থেকেই। ইতিহাসের সবচেয়ে গোপন, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে ভয়াবহ সামরিক প্রকল্পের নাম ম্যানহাটন প্রজেক্ট। এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার বিজ্ঞানীরা একসাথে কাজ করেন। খরচ হয়েছিল প্রায় $2 বিলিয়ন। সেই সময়ের হিসেবে এটা আমেরিকার মোট জিডিপির একটা বিশাল অংশ। প্রকল্পের প্রধান ছিলেন পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার। হাজারো বিজ্ঞানী কাজ করেছেন এই প্রকল্পে। অনেকেই জানতেন না তারা আসলে কি বানাচ্ছেন। 16 জুলাই ১৯৪৫, নিউ মেক্সিকোর মরুভূমিতে ভোর 5টার আগে, কোড নেম ট্রিনিটি টেস্ট। সেই মুহূর্তটার বর্ণনা দিতে গিয়ে ওপেনহাইমার হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্ গীতার একটা লাইন উদ্ধৃত করেছিলেন, এখন আমি পরিণত হয়েছি মৃত্যুতে, পৃথিবীর ধ্বংসকারীতে। বিস্ফোরণের পর মরুভূমির বালি এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল যে সেটা কাঁচে পরিণত হয়ে গিয়েছিল। সেই কাঁচের নাম দেওয়া হয় ট্রিনিটাইট। এরপর আসে ইতিহাসের সবচেয়ে কালো দুটো দিন। 6ই আগস্ট ১৯৪৫, হিরোশিমা। লিটল বয় বোমা ফেলা হয়। মাত্র ৪৩ সেকেন্ডে একটা পুরো শহর ধ্বংস। ৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে মারা যান।
আরও কয়েক হাজার রেডিয়েশনের প্রভাবে পরবর্তী মাসগুলোতে মারা যান। 9ই আগস্ট 1945 নাগাসাকি ফ্যাটম্যান বোমা ফেলা হয়। আরও 40,000-এর বেশি মানুষ মুহূর্তে মৃত। বেঁচে যাওয়া মানুষগুলো, যাদের বলা হয় হিবাপুষা, তারা দেখেছিলেন মানুষের ছায়া পাথরের দেওয়ালে গেঁথে গেছে। কারণ বিস্ফোরণের তাপ এত তীব্র ছিল যে মানুষের শরীর বাষ্প হয়ে যাওয়ার আগেই তার ছায়াটুকু দেওয়ালে স্থায়ীভাবে ছাপ ফেলে গেছে। সেই ছায়াগুলো আজও সেখানে আছে, নীরব সাক্ষী হয়ে। পটসডাম সম্মেলনে যখন প্রেসিডেন্ট ট্রুম্যান স্টালিনকে বললেন, আমাদের কাছে একটা নতুন ও অসাধারণ ধ্বংসাত্মক অস্ত্র আছে, স্টালিনের মুখে কোনো ভাব পরিবর্তন হলো না। তিনি শুধু মাথা নাড়লেন। ট্রুম্যান ভেবেছিলেন স্টালিন হয়তো বিষয়টা বোঝেননি, কিন্তু সেটা ছিল ইতিহাসের অন্যতম বড় ভুল ধারণা। স্টালিন ইতিমধ্যে জানতেন সব, কারণ ম্যানহ্যাটন প্রজেক্টের ভেতরেই ছিলেন সোভিয়েত গোয়েন্দারা। ক্লাউস ফুক্স, একজন জার্মান ব্রিটিশ পদার্থবিদ যিনি ম্যানহ্যাটন প্রজেক্টে কাজ করতেন, তিনি গোপনে সোভিয়েত ইউনিয়নে সব তথ্য পাঠাচ্ছিলেন। সোভিয়েত ইউনিয়ন 1941 সাল থেকেই তাদের নিজস্ব পারমাণবিক প্রকল্প শুরু করে দিয়েছিল। নাম প্রজেক্ট ইনরমজ। নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ইগর কোরচাটভ। মজার বিষয় হল, চুনি করা তথ্যের ওপর সোভিয়েতরা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তারা ভয় পেতেন এটা কি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তাই তারা নিজেদের গবেষণা চালিয়ে গেছেন এবং চুরি করা ডিজাইন ব্যবহার করেছেন শুধুমাত্র যাচাই হিসেবে। 29শে অগস্ট 1949 কাজাখস্তানের সেমিপ্যালাটিনস্ক মরুভূমিতে RDS-1 পরীক্ষা সফল। সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিতে পরিণত হল। আমেরিকার একচিটিয়া আধিপত্য শেষ। শুরু হল কোল্ড ওয়ার, শীতল যুদ্ধ। এমন এক যুদ্ধ যেখানে সরাসরি লড়াই নেই, কিন্তু পৃথিবী প্রতিটি মুহূর্ত বিনাশের দ্বারপ্রান্তে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, দুটো বিশ্বযুদ্ধে পাশাপাশি লড়াই করা বন্ধু, অথচ পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি শেয়ার করা হয়নি তাদের সাথে। এটা কি বিশ্বাসঘাতকতা নয়? কিউবেক অ্যাগ্রিমেন্ট। 1943 সালে আমেরিকা ও ব্রিটেন একটি চুক্তি করেছিল যে তারা পারস্পরিকভাবে পারমাণবিক প্রযুক্তি শেয়ার করবে। কিন্তু 1945 সালে যুদ্ধ শেষ হতেই আমেরিকা সেই চুক্তি বাতিল করে দেয়। ব্রিটেনকে একা পথ চলতে হলো। তবে ব্রিটিশরা তাদের নিজেদের টিউব অ্যালয়েজ প্রজেক্ট থেকে অনেকটা এগিয়ে ছিল। বিশ্বের বেশিরভাগ ইউরেনিয়ামের মজুতও ছিল তাদের কলোনিগুলোতে। 3রা অক্টোবর 1952 অস্ট্রেলিয়ার ওপরে মন্টিবেলো আইল্যান্ডসে অপারেশন হারিকেন সফল। ব্রিটেন পারমাণবিক শক্তি হল। ফিশন বোমা যদি হয় দানব, তাহলে হাইড্রোজেন বোম হল সেই দানবের 1000 গুণ শক্তিশালী পিতা, ফিউশন, যে প্রক্রিয়ায় সূর্য জ্বলে। হাইড্রোজেনের পরমাণু একসাথে মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং সেই প্রক্রিয়ায় বের হয় অকল্পনীয় শক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি থার্মোনিউক্লিয়ার বম বা হাইড্রোজেন বম নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে 450 গুণ বেশি শক্তিশালী। 1 নভেম্বর 1952 আমেরিকা পরীক্ষা করল আইভি মাইক। বিস্ফোরণে যে দ্বীপে পরীক্ষা হয়েছিল সেটা পুরোপুরি মুছে গেছে মানচিত্র থেকে। সেখানে এখন শুধু একটা গভীর সমুদ্রের গর্ত। সোভিয়েত ইউনিয়ন 1955 সালে সাড়া দিল RDS-37 দিয়ে। অপেনহাইমার সতর্ক করেছিলেন এই পথে যাওয়া মানবজাতির জন্য আত্মঘাতী। তার কথা কেউ শুনল না। সুয়েজ ক্রাইসিস 1956 মিশর সুয়েজ খাল জাতীয়করণ করবে, ফ্রান্স ও ব্রিটেন সামরিক হস্তক্ষেপ করে। কিন্তু আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের চাপে তারা পিছু হটতে বাধ্য হয়। ফ্রান্স বুঝল পারমাণবিক শক্তি ছাড়া প্রকৃত স্বাধীনতা নেই। প্রেসিডেন্ট চার্লস ডে গল ঘোষণা করলেন, পারমাণবিক অস্ত্র ছাড়া ফ্রান্স কখনোই সত্যিকারের সার্বভৌম শক্তি হতে পারবে না। 13 ফেব্রুয়ারি 1960 আলজেরিয়ার সাহারা মরুভূমিতে জেরবয়েস ব্লু পরীক্ষা সফল এবং 1968 সালে ফ্রান্স হাইড্রোজেন বোমও তৈরি করে ফেলল। সোভিয়েত ইউনিয়ন প্রথমে চীনকে সাহায্য করেছিল, কিন্তু যখন ক্রুশ্চেভ পশ্চিমের সাথে কিছুটা নমনীয় অবস্থান নিলেন, মাও সেতুং তাকে বললেন, তুমি বিশ্বাসঘাতক, কমিউনিজমের শত্রু। সোভিয়েত ইউনিয়ন সব সাহায্য প্রত্যাহার করে নিল, কিন্তু চীন থামল না। গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশনের বিপর্যয়ের মধ্যেও পারমাণবিক প্রকল্পে অর্থ ও সম্পদ ঢালতে থাকল। 16 অক্টোবর 1964 প্রজেক্ট 596
প্রথম পরমাণু পরীক্ষা সফল এবং মাত্র ৩২ মাস পরে চীন হাইড্রোজেন বম পরীক্ষা করল। ফিশন থেকে ফিউশনে পৌঁছানোর দিক থেকে এটি ইতিহাসে সবচেয়ে দ্রুত। কোনো দেশ এত কম সময়ে এই দুটো ধাপ অতিক্রম করতে পারেনি। পৃথিবীর একমাত্র দেশ যে কখনো স্বীকার করেনি তাদের পারমাণবিক অস্ত্র আছে, তবু সবাই জানে এটাই অ্যাম্বিগুইটি স্ট্র্যাটেজি, ইচ্ছাকৃত অস্পষ্টতার কৌশল। শত্রুকে ভয়ে রাখো কিন্তু প্রমাণ দিও না। ডিমোনা, নেগেভ মরুভূমিতে একটি গোপন পারমাণবিক কেন্দ্র, ফ্রান্সের সাহায্যে নির্মিত। প্রেসিডেন্ট কেনেডি ১৯৬৩ সালে জানতে পেরে ক্ষুব্ধ হন। তিনি ইসরায়েলকে পরিদর্শনের অনুমতি দিতে চাপ দিলেন। ইসরায়েল বারবার অস্বীকার করল, বিলম্ব করল। যে কক্ষগুলোতে সত্যিকারের অস্ত্র তৈরি হচ্ছে সেগুলোর সামনে মিথ্যা দেওয়াল তুলে দিল। কেনেডি মারা গেলেন। জনসন এসে ইসরায়েলের ব্যাপারে আর চাপ দিলেন না। ১৯৮৬ সাল, মরদেখাই ভানুনু, ইসরায়েলের ডিমোনা কেন্দ্রের একজন প্রযুক্তিবিদ। তিনি বিবেকের তাড়নায় সব ফাঁস করে দিলেন ব্রিটিশ পত্রিকায়। অনেক ছবি, অনেক নথি। এরপর মসাদ তাকে রোমে ফাঁদে ফেলল। একজন সুন্দরী মহিলা গোয়েন্দা তার সাথে বন্ধুত্ব করলেন, ডেটে নিয়ে গেলেন। তারপর তাকে ঘুম পাড়িয়ে জাহাজে তুলে ইসরায়েলে নিয়ে গেল। বিচার হল বন্ধ দরজার পেছনে। সাজা ১৮ বছর কারাদণ্ড। আজও তার উপর কঠোর নজরদারি চলছে। কথা বলতে পারেন না, ভ্রমণ করতে পারেন না। ১৯৬২ সালে হিমালয়ে চীনের সাথে যুদ্ধে হারার পর ভারত বুঝল পারমাণবিক অস্ত্র ছাড়া নিরাপত্তা নেই। ১৮ই মে ১৯৭৪, রাজস্থানের পোখরানে, কোড নেম স্মাইলিং বুদ্ধা, হাসছেন বুদ্ধ। ভারত এই পরীক্ষাকে বলেছিল পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন। পৃথিবী হেসেছিল, কারণ তারা ব্যবহার করেছিল কানাডার দেওয়া সাইরাস রিয়্যাক্টর, যেটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। কানাডা ক্ষুব্ধ, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করল, কিন্তু ভারত থামল না। বিশ্বের ইতিহাসে একমাত্র দেশ যে নিজেই তার পারমাণবিক অস্ত্র ধ্বংস করে দিয়েছে। আপারথাইড শাসনের অধীনে দক্ষিণ আফ্রিকা বিচ্ছিন্ন ছিল, কোনো বন্ধু ছিল না, চারদিকে শত্রু। তারা ৬টি পারমাণবিক বোমা তৈরি করল ইসরায়েলের সাহায্যে। ১৯৭৯ ভেলা ইনসিডেন্ট। ভারত মহাসাগরের প্রিন্স এডওয়ার্ড দ্বীপপুঞ্জের কাছে আমেরিকার স্যাটেলাইট একটি দ্বৈত আলোর ঝলক দেখল। এটি পারমাণবিক বিস্ফোরণের বৈশিষ্ট্য। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় এটা ছিল ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার যৌথ পরীক্ষা। তারপর ৯০-এর দশকে আপারথাইড পড়তে শুরু করল। সোভিয়েত হুমকি শেষ, নতুন গণতান্ত্রিক সরকার আসার আগে নিজেরাই ধ্বংস করল সব বোমা এবং স্বীকার করল, হ্যাঁ, আমাদের কাছে ছিল। কিন্তু কাহিনী এখানেই শেষ না। ২০০৭ সালে সশস্ত্র দুষ্কৃতকারীরা সেই ইউরেনিয়াম স্টোরেজ ভবনে ঢুকে পড়ে। কোনো মতে ঠেকানো গেছে। আজও সেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ভয় আছে বিশ্বজুড়ে। ১৯৭১ সালে ভারতের সাথে যুদ্ধে হেরে পাকিস্তান ভাঙল। পূর্ব পাকিস্তান হল বাংলাদেশ। সেই অপমানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বললেন, ভারত যদি বোমা বানায় আমরা ঘাস খেয়ে থাকব, পাতা খেয়ে থাকব, কিন্তু বোমা বানাবই। আব্দুল কাদির খান একজন পাকিস্তানি বিজ্ঞানী, যিনি নেদারল্যান্ডের একটি পারমাণবিক স্থাপনায় কাজ করতেন। তিনি সেখান থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোপন নকশা চুরি করে পাকিস্তানে ফিরে এলেন। চীন দিল ব্লুপ্রিন্ট, বিশেষজ্ঞ, উপকরণ, কারণ ভারত তাদেরও শত্রু। আমেরিকা জানত, কিন্তু চোখ বন্ধ রাখল, কারণ আফগানিস্তানে সোভিয়েত বিরুদ্ধে পাকিস্তান ছিল তাদের মূল্যবান মিত্র। ২৮ মে ১৯৯৮, ভারতের পরীক্ষার মাত্র কয়েক সপ্তাহ পরে চাগাই পাহাড়ে ৫টি পরমাণু বোমার একযোগে পরীক্ষা। দক্ষিণ এশিয়ায় এখন দুটো পারমাণবিক শক্তির ক্ষেত্র পরিণত। কিন্তু সবচেয়ে ভয়ের কথা, ২০০৭ সালে কিউ খান স্বীকার করলেন তিনি উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ার কাছে পারমাণবিক প্রযুক্তি বিক্রি করেছেন। পারমাণবিক প্রযুক্তির অবৈধ বাজার, নিউক্লিয়ার ব্ল্যাক মার্কেট, এটা কল্পনার জিনিস নয়, এটা বাস্তব। সবচেয়ে বিচ্ছিন্ন দেশ, সবচেয়ে দরিদ্র পারমাণবিক শক্তি,
কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত, কিম ইলসুং দেখেছিলেন যে দেশগুলো পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছে তাদের কি হয়েছে। লিবিয়ার কাদ্দাফি অস্ত্র ছাড়লেন, কিছুদিন পরে পতন। ইরাকের সাদ্দাম ছিলেন না, পতন। সেই শিক্ষা থেকে উত্তর কোরিয়া কখনো পিছোপা হয়নি। 2006 প্রথম পরীক্ষা এত দুর্বল ছিল যে বিশেষজ্ঞরা মনে করেছিলেন বোমা হয়তো সঠিকভাবে ফোটেনি। কিন্তু 2009, 2013, 2016, 2017 প্রতিটি পরীক্ষা আগেরটার চেয়ে শক্তিশালী। 2017 সালে তারা হাইড্রোজেন বম পরীক্ষা করল। ভূমিকম্প মাপার যন্ত্রে এটা ধরা পড়েছিল 6.3 মাত্রার ভূমিকম্প হিসেবে। আজ উত্তর কোরিয়ার কাছে আনুমানিক 40-50টি পারমাণবিক ওয়ারহেড আছে বলে মনে করা হয়। আজকের বাস্তবতা, পৃথিবীতে মোট পারমাণবিক ওয়ারহেড প্রায় 12,500। এর মধ্যে রাশিয়ার কাছে প্রায় 5,500, আমেরিকার কাছে প্রায় 5,500। এই দুই দেশের কাছেই মোটের 90 সাবমেরিনের ভেতর পারমাণবিক অস্ত্র এখন মহাসাগরের গভীরে লুকিয়ে আছে। কোথায় আছে কেউ জানে না। এটাই এখনকার সবচেয়ে শক্তিশালী ডিটারেন্স। কারা আসতে পারে পরবর্তী? ইরান, ইসরায়েল ও আমেরিকার সাথে উত্তেজনা চরমে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ছে। সৌদি আরব, মোহাম্মদ বিন সালমান বলেছেন ইরান পেলে আমরাও পাব। জাপান, প্রযুক্তি আছে, সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, শুধু রাজনৈতিক সিদ্ধান্ত বাকি। বিজ্ঞানীরা হিসাব করেছেন যদি ভারত ও পাকিস্তান মাত্র 100টে পারমাণবিক বোমা একে অপরের উপর ফেলে, বিস্ফোরণের ধোঁয়া ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। সূর্যের আলো কমে যাবে, পৃথিবী জুড়ে তাপমাত্রা হঠাৎ নেমে যাবে, ফসল নষ্ট হবে, 2 বিলিয়ন মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। এর নাম নিউক্লিয়ার উইন্টার। সরাসরি যুদ্ধে হয়তো মরবে কোটি মানুষ, কিন্তু পরিণামে মরবে কোটি কোটি। 1945 সালে প্রথম পারমাণবিক বোমা তৈরির পর থেকে বিজ্ঞানীরা একটা ঘড়ি বানিয়েছেন। এর নাম ডুমসডে ক্লক, প্রলয়ের ঘড়ি। এই ঘড়িতে মধ্যরাত মানে পারমাণবিক যুদ্ধ শুরু, বিশ্ব ধ্বংস। 2023 সালে এই ঘড়ির কাঁটা মধ্যরাত থেকে মাত্র 90 সেকেন্ড দূরে আনা হয়েছে। ইতিহাসে কখনো এত কাছে আসেনি। পারমাণবিক বিজ্ঞান মানুষের সবচেয়ে বড় আবিষ্কার। এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এটা দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয়, এটা দিয়ে মহাকাশ অন্বেষণও সম্ভব। কিন্তু একই জ্ঞান মুহূর্তে মুছে দিতে পারে একটা সভ্যতা। এটা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান নিজে ভালো বা খারাপ নয়, যে হাতে সেই জ্ঞান থাকে সে হাতের চরিত্রই সবকিছু নির্ধারণ করে। আমরা নেবিউলা নেশনে বিশ্বাস করি মানবজাতি এই সত্যটা শিখবে সঠিক সময়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন নেবিউলা নেশন। কমেন্ট করুন আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর কোন দেশের গল্পটা লেগেছে। পরের ভিডিওতে আমরা আসব আরও গভীরে, আরও রহস্যে, আরও সত্যে। নেবিউলা নেশন, জ্ঞানের অসীম মহাকাশ।